রাত প্রায় 10টা। বাইরে মুষলধারে বৃষ্টি আর মাঝে মাঝে বজ্রপাত। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। শুধু আরিফ আর তার মা এখনো জেগেছিলেন। আরিফ বসার ঘরে বসে বই পড়ছিল, আর তার মা রান্নাঘরে রাতের খাবার গুছিয়ে রাখছিলেন। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। মা, শুনলে? কেউ যেন দরজায় কড়া নাড়ছে। এত রাতে আবার কে হতে পারে? আমিও শুনেছি, হয়তো কোনো পথচারী এই বৃষ্টিতে আটকে পড়েছে। তুমি দরজাটা খুলে দেখো, তবে সাবধানে। বাবা, অনেক দূর থেকে হেঁটে আসছি। এই ঝড় বৃষ্টিতে আর চলার শক্তি নেই। যদি এক রাতের জন্য একটু আশ্রয় দাও, ভোর হলেই আমি চলে যাব। আপনাকে আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি অনেক দূরে, আজ আর সেখানে পৌঁছানো সম্ভব নয়। শুধু আজ রাতটা এখানে থাকতে চাই। বৃদ্ধের কথা শুনে আরিফ কিছুটা দ্বিধায় পড়ে গেল, কিন্তু একজন অসহায় মানুষকে ফিরিয়ে দিলেন না। তিনি বৃদ্ধকে ঘরের ভেতরে আসতে বললেন। আরিফের মা চা নিয়ে এলেন। বাইরে তখনও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এই নিন কাকু, গরম চা খান। এমন আবহাওয়ায় শরীর গরম রাখা দরকার। অনেক ধন্যবাদ মা। অনেক দিন পর কেউ এত আন্তরিকভাবে আমার খোঁজ নিল। আপনি কোথায় যাচ্ছিলেন? এই গ্রামের রাস্তা তো বাইরের মানুষ খুব কমই চেনে। সব পথের একটা শেষ আছে বাবা। আমি শুধু আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। আপনার বাড়িতে কি কেউ অপেক্ষা করছে? হয়তো করছে, আবার হয়তো আর কেউ নেই। বৃদ্ধের উত্তরগুলো শুনে আরিফের মনে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। তিনি কোনো প্রশ্নেরই সোজা উত্তর দিচ্ছিলেন না। তবুও লোকটিকে দেখে খারাপ মানুষ বলে মনে হচ্ছিল না। বাবা, অতিথির জন্য উপরের ঘরটা গুছিয়ে দাও। আজ রাতটা উনি ওখানেই থাকবেন। ঠিক আছে মা। কাকু, আসুন, আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। এই ঘরটা অনেক দিন খালি আছে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আবার খুব বেশি কিছুর দরকার নেই, শুধু রাতটা কেটে গেলেই হবে। মা, শুনতে পাচ্ছ? ওপরে কিসের শব্দ হচ্ছে? হয়তো কাকু ব্যাগ সরাচ্ছেন। এত চিন্তা করছো কেন? কিন্তু শব্দটা খুব অদ্ভুত লাগছে। শব্দটা হঠাৎ করেই থেমে গেল। পুরো বাড়ি আবার নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে আবার কে এলো? দাঁড়াও, তাহলে উপরে যে অতিথি আছে আর বাইরে দরজায় কড়া নাড়ছে কে? বাইরে এখনো প্রবল বৃষ্টি। দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। আরিফ আর তার মা দুজনে বুঝতে পারছিলেন কিছু একটা স্বাভাবিক নয়। আরিফ, দরজাটা খুলো না। আমাদের অতিথি তো উপরের ঘরেই আছে। তাহলে বাইরে কে? হয়তো অন্য কোনো পথচারী। আমি দেখে আসছি। না বাবা, আমার মনটা ভালো লাগছে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আরিফ সাহস করে দরজার কাছে গেল। দরজার বাইরে কেউ নেই, শুধু ঝড়ো হাওয়া আর ঝমঝম বৃষ্টি। কেউ তো নেই, তাহলে কড়া নাড়লো কে? ঠিক তখনই তার চোখ পড়ল উঠানের দিকে। বৃষ্টির মধ্যে একজন মানুষ ধীরে ধীরে বাড়ি থেকে দূরে হেঁটে যাচ্ছে। লোকটার গায়ে ঠিক সেই কালো চাদর। এটা কিভাবে সম্ভব? উনি তো উপরের ঘরে আছেন। কাকে দেখছো? আমাদের অতিথির মতোই দেখতে একজন লোক উঠান টান দিয়ে চলে যাচ্ছে। মা বাইরে তাকালেন, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। আরিফ, সেখানে তো কেউ নেই। তুমি হয়তো ভুল দেখেছো। না মা, আমি নিজের চোখে দেখেছি। উপরের ঘর থেকে দরজা খোলা শব্দ ভেসে এলো। দুজনেই চমকে উপরে তাকালো। বাবা, একটু পানি পাওয়া যাবে? তাহলে উনি তো সত্যি ঘরের ভেতরেই আছেন। দেখলে, অকারণে ভয় পেও না। যাও, এক গ্লাস পানি দিয়ে এসো। কাকু, আপনার পানি। আরিফের চোখ হঠাৎ খাটের নিচে চলে গেল। সেখানে যেন আরেক জোড়া পা দেখা যাচ্ছে। মনে
হলো খাটের নিচে কেউ লুকিয়ে আছে। আর বৃদ্ধ তখনও শান্তভাবে তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমি কি সত্যিই কাউকে দেখলাম, নাকি চোখের ভুল? কি হলো বাবা, এইভাবে নিচের দিকে তাকিয়ে আছো কেন? না, কিছু না। এই নিন আপনার পানি। ধন্যবাদ। এখন তুমি নিচে যাও, অনেক রাত হয়েছে, বিশ্রাম নাও। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এইমাত্র উঠানের মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কি বলছো? কেমন দেখতে? মনে হলো আমাদের অতিথির মতোই, কিন্তু আবার চোখে পলক ফেলতেই কেউ ছিল না। মা, আমিও কিছুক্ষণ আগে একই জিনিস দেখেছি। আরে, আমাদের কি সত্যিই একজন মানুষকে আশ্রয় দিয়েছি, নাকি অন্য কাউকে? উপরের ঘর থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ ক্রমেই বাড়তে লাগলো। মা ছেলে দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল। বাইরে বৃষ্টি যেন আরো জোরে পড়তে শুরু করেছে। আরে, আমার মনটা একদম শান্ত নেই। মানুষ যখন বাড়িতে অতিথি হয়ে আসে তখন তাকে সম্মান করতে হয়, এটা আমি জানি। কিন্তু এই মানুষটাকে দেখার পর থেকে বারবার মনে হচ্ছে আমরা যেন বড় কোনো ভুল করে ফেলেছি। উনি কথা বলেন খুব কম, কিন্তু প্রতিটা কথার মধ্যে এমন একটা অদ্ভুত ভাব আছে যা আমার বুকের ভেতর কেমন অস্বস্তি তৈরি করছে। আমারও ঠিক একই রকম লাগছে মা। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো বেশি ভাবছি, কিন্তু এখন যত ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক নয়। আমি নিজের চোখে উঠানে ওনাকে দেখেছি, অথচ একই সময়ে উনি উপরের ঘরেও ছিলেন। আবার একটু আগে ঘরে ঢোকে মনে হলো খাটের নিচে কেউ লুকিয়ে আছে। আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। আজ রাতটা খুব সাবধানে থাকতে হবে। দরজা জানলা সব বন্ধ করে দাও, আর কোনো কারণ ছাড়া উপরে যাবে না। ভোর হলেই ওনাকে সম্মানের সঙ্গে বিদায় করে দেব। তারপর গ্রামের কাকার সঙ্গে কথা বলবো, হয়তো উনি এই লোকটাকে চিনতে পারবেন। ঠিক তখনই উপর থেকে আবার একটি শব্দ ভেসে এলো। তারপর আবার সব চুপ। মা, মনে হচ্ছে কিছু একটা পড়ে গেল। যদি কাকুর কোনো সমস্যা হয়ে থাকে? উনি তো বয়স্ক মানুষ। আমিও সেটাই ভাবছি, কিন্তু জানি না কেন আমার পা যেন সামনে এগোতে চাইছে না। তবুও চলো একবার দেখে আসি। যদি উনি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে সাহায্য করা আমাদের দায়িত্ব। ঘরে ঢুকে দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। খাট আছে, ব্যাগ আছে, কিন্তু ঘরে অতিথি নেই। এটা কিভাবে সম্ভব? আমরা তো কাউকে নিচে নামতে দেখিনি। তাহলে উনি গেলেন কোথায়? আমি সিঁড়ির দিকেই তাকিয়েছিলাম। কেউ নিচে নামলে আমি অবশ্যই দেখতে পেতাম, আর জানলাও ভেতর থেকে বন্ধ। একজন মানুষ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, কিন্তু আমার চোখ যা দেখছে সেটাও তো মিথ্যা নয়। তোমরা আমাকে খুঁজছো? কে কে কথা বলল? কাকু, আপনি যদি কোথাও লুকিয়ে থাকেন তাহলে দয়া করে সামনে আসুন। এভাবে ভয় দেখানোর কোনো মানে হয় না। আমরা আপনাকে নিজের মানুষ ভেবেই ঘরে আশ্রয় দিয়েছি, কিন্তু আপনার এই আচরণ আমাদের সত্যিই ভয় পাইয়ে দিচ্ছে। যদি কোনো সমস্যা থাকে আমাদের খুলে বলুন, আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। বাবা, আমার একদম ভালো লাগছে না। এই ঘরে ঢোকার পর থেকেই মনে হচ্ছে কেউ আমাদের খুব কাছ থেকে দেখছে, অথচ চারদিকে তাকালেও কাউকে দেখা যাচ্ছে না। এমন অনুভূতি আমি জীবনে কখনো পাইনি। চল আমরা নিচে চলে যাই। ভোর হলে এই গ্রামের লোকজনকে ডেকে সব কথা বলবো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমি তো এখনো তোমাদের সঙ্গে কথা শেষ করিনি। মা, তুমি কি শুনতে পেলে? আমি ভুল শুনিনি। কেউ আমাদের সঙ্গে কথা বলছে, কিন্তু সে কোথায়? এই ঘরে তো লুকিয়ে থাকার মতো কোনো জায়গাও নেই। আমার মনে হচ্ছে আজ রাতটা আমরা যতটা সাধারণ ভেবেছিলাম আসলে ততটা নয়। আমি সব শুনেছি বাবা,
আর এখন আর কোনো সন্দেহ নেই, এই বাড়িতে যা ঘটছে সেটা স্বাভাবিক নয়। আমরা কাউকে আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু সেই মানুষটা কে সেটা আমরা জানি না। আমার মনে হচ্ছে আমাদের নিচে গিয়ে দরজা বন্ধ করে একসঙ্গে থাকা উচিত। আলাদা হলে বিপদ আরও বাড়তে পারে। আপনি আপনি এখানে এলেন কিভাবে? আমরা তো কয়েক মুহূর্ত আগেই পুরো ঘরটা দেখেছি, তখন এখানে কেউ ছিল না। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে দয়া করে আমাদের সত্যিটা বলুন, আর যদি আমাদের সঙ্গে কোনো মজা করে থাকেন তাহলে সেটা এখানেই শেষ করুন। আমার মা খুব ভয় পেয়ে গেছেন। ভয় পাচ্ছ কেন বাবা? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরাই তো আমাকে নিজের ইচ্ছায় এই বাড়িতে আশ্রয় দিয়েছ। আমি শুধু একটা রাত কাটাতে এসেছি। একটা রাত শেষ হলেই আমি চলে যাব। কিন্তু মানুষ সবসময় যা দেখে সেটাই সত্যি মনে করে, অথচ এই পৃথিবীতে এমন অনেক সত্য আছে যা চোখে দেখা যায় না। আপনি আসলে কে? আপনার কথাবার্তা শুনছে আপনি কিছু লুকিয়ে রাখছেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? এসব প্রশ্নেরও ঠিকমতো উত্তর দেননি। যদি কোনো বিপদে পড়ে থাকেন তাহলে খুলে বলুন, কিন্তু আমাদের এভাবে ভয় দেখাবেন না। আমার পরিচয় জানলে তোমরা হয়তো আর আমাকে এই ঘরে থাকতে দেবে না। অনেক বছর ধরে আমি মানুষের দরজায় কড়া নাড়ি। কেউ দরজা খোলে, কেউ খোলে না। কিন্তু যে দরজা একবার খুলে যায় সেই বাড়ির মানুষ আর আগের মতো থাকে না। মা, আমরা একটু আগেই তো সবকিছু গুছিয়ে রেখেছিলাম, এখন দেখো সব এলোমেলো হয়ে আছে। আমি আর কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাদের চোখের আড়ালে বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। যদি সত্যি এই বাড়িতে অন্য কেউ থাকে তাহলে আজ রাতটা আমাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। আমিও আর সাহস পাচ্ছি না বাবা। এত বছর এই বাড়িতে থেকেও এমন কোনো ঘটনা কখনো ঘটেনি। আমার মনে হচ্ছে আমরা যাকে অতিথি ভেবে ঘরে এনেছি তার সঙ্গে এই সব ঘটনার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। চল, আর এক মুহূর্ত দেরি না করে ওনার সঙ্গে শেষবারের মতো কথা বলি। আপনি আমাদের সব সত্যি কথা বলুন। আপনি আসলে কে? কেন আমাদের বাড়িতে এলেন? কেন এই রাতটা এত অদ্ভুত হয়ে উঠল? আমরা আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে এমন হচ্ছে কেন? তোমাদের কোনো দোষ নেই বাবা। অনেক বছর আগে এই বৃষ্টির রাতেই আমি পথ হারিয়ে এই গ্রামের কাছে এসে পড়েছিলাম। অনেক দরজায় কড়া নেড়েছিলাম, কিন্তু কেউ আমাকে আশ্রয় দেয়নি। ঝড় আর ঠান্ডার মধ্যে রাস্তার পাশেই আমার মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বর্ষার রাতে আমি একটি দরজায় কড়া নাড়ি, মানুষকে ভয় দেখানোর জন্য নয়, শুধু এটা দেখার জন্য যে পৃথিবীতে এখনো দয়া আর মানবতা বেঁচে আছে কিনা। তাহলে আপনি আমাদের কোনো ক্ষতি করতে আসেননি? না মা, তোমরা প্রথম মানুষ যারা আমাকে কোনো প্রশ্ন না করে ঘরে আশ্রয় দিয়েছ। আমি শুধু তোমাদের সাহস আর দয়ার পরীক্ষা নিয়েছিলাম। ভয় তোমাদের ছিল, কিন্তু তবুও তোমরা একজন অসহায় মানুষকে ফিরিয়ে দাওনি। এই ঋণ আমি কখনো ভুলব না। তাহলে এতক্ষণ যেসব অদ্ভুত ঘটনা ঘটল সেগুলো কি সব আপনার জন্যই? কিছু ঘটনা আমি ঘটিয়েছি, আর কিছু ঘটনা এই পুরনো বাড়ির নিজের স্মৃতি। সব রহস্যের উত্তর মানুষের জানা দরকার হয় না। কিছু রহস্য অজস্র অজানাই থাকলে ভালো। উনি চলে গেলেন? হ্যাঁ মা, কিন্তু আমার মনে হয় উনি আমাদের ভয় দেখাতে নয়, একটা শিক্ষা দিতে এসেছিলেন। কোনো মানুষকে তার চেহারা দেখে বিচার করা উচিত নয়, আর বিপদে পড়া কাউকে সাহায্য করতে পারলে সেটা কখনো বৃথা যায় না।